প্রমাণ সমেত নিশাকে ধরে উচিত কথা শোনালো উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশাকে নিয়ে একটা কফি শপে বসে আড্ডা মারছিল অফিসার জিৎ বসু। আসলেই সেই সময়টায় বাড়িটা ফাঁকা রাখতে চেয়েছিল জিৎ, যাতে সেই সুযোগে উজি বাড়িতে গিয়ে সমস্ত কিছু চেক করতে পারে। কিন্তু যখনই উজি চেক করতে গেছিল, ভানু পিছন থেকে এমনভাবে মাথায় বাড়ি মারে যে উজি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরেই উজিকে বিছানায় শুয়ে দিয়ে অপেক্ষা করতে থাকে উজির কখন জ্ঞান ফিরে আসবে। এর মধ্যেই নিশা ভাবে, হঠাৎ করে ওনার কি হলো? চুপচাপ বসে রয়েছে, কোনো কথা নেই, সব ঠিক আছে তো? এরপরেই মনে মনে একটা কথাই ভাবছিল জিৎ, যে উজি কেন কোনো রেসপন্স করছে না। কি হলো হঠাৎ করে? যাকে পাঠালাম এত বড় একটা দায়িত্ব পালনের জন্য, সে এইভাবে চুপই বা হয়ে গেল কেন? এর মাঝখানে দেখা যায় নিশা একটু সাইডে কথা বলবে বলে ঠিক করে। তখন অন্যদিকে জিৎ বলে, আচ্ছা তুমি বলেছিলে তুমি নতুন কিছু একটা শুরু করতে চলেছো, তা কি শুরু করলে? কিছু তো বললে না। নিশা তখন বলে, ওই গার্মেন্টসের বিজনেস করবো আর কি করবো বলো, আমার পক্ষে যেটুকু করা সম্ভব। জিৎ তখন বলে, তোমার বোন তো পড়াশোনায় খুব ভালো, সে পড়াশোনা করে চাকরিও পেয়ে গেছে। আমার মনে হয় তোমার যেটা জীবনের ইচ্ছে তুমি সেটার পিছনেই লড়ো, দেখবে একদিন তোমার স্বপ্ন ঠিকই পূরণ হবে। তখন এই একই কথা নিশাও বুঝতে পারে আর বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, আর আমি সেই দিনটার জন্যই তো অপেক্ষা করে আছি। এর মধ্যেই দেখা যায় জিৎ মনে মনে ভাবে, এখনো উজি কোনো খবর দিল না, কি করব আর কতক্ষণই বা নিশাকে এইভাবে আটকে রাখবো? এরপর তো এমনিতেই সন্দেহ হতে শুরু হবে। এরপর একটু সাইড হয়ে গিয়ে নিশা কথা বলতে শুরু করে ভানুর সাথে আর বলে, ভানু একটা গন্ডগোল হয়ে গেছে। তখনই নিশার কথা বুঝতে পারে ভানু আর বলে, জানিস তো জিৎ বসু মনে হচ্ছে কোনো একটা কলকাঠি মেরেছে। ভানু বলে, আর বলিস না, আমি যখন টাকাগুলো নিচ্ছিলাম তখন কিছু টাকা এখানে পড়ে গিয়েছিল আর উজি চলে এসেছিল। উজি এসে সেই টাকাগুলোর ছবি তুলে নিয়েছে। একবার যদি ও টাকাগুলোর নাম্বার দেখতে পেয়ে যায় তাহলে কিন্তু ও বুঝে যাবে এই সব কিছুর পেছনে আমরা আছি। এটা শোনার পর নিশা তো পুরোপুরি অবাক হয়ে যায়। ভানু বলে, আমি তো উজিকে মাথার মধ্যে একটু মেরে বিছানায় শুয়ে রেখেছি, না হলে যে আমাদের সমস্ত কুকীর্তি সামনে চলে আসতো। নিশা বলে, কি বলছিস কি, তুই উজির গায়ে হাত তুলেছিস? তখন ভানু বলে, আমার হাতে আর কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছে। মানে ভাবিস না, ওর মাথায় অতটাও চোট লাগেনি, সামান্য একটু সেন্সলেস হয়ে গেছে, একটু পরেই হয়তো ওর জ্ঞান ফিরে আসবে। এর মাঝখানে উজিকে ফোন করতে থাকে বারবার করে জিৎ। এরপর উজি ফোনটা ধরে আর পুরোটা খুলে বলে দেয় তার সাথে ঠিক কি কি হয়েছে। শোনার পর তো প্রচণ্ড রেগে যায় অফিসার জিৎ, আর তখনই নিশাকে বলে, চলো তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। এই বলেই টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। তখনই উজিকে দেখে নিশা বলে, কিরে উজি, তুই কখন আসলি আর কি বাড়িতে? আমাকে তো কিছু বলিসনি। উজি বলে, সত্যি তুই কিছু জানিস না? দিদি, তুই কেন বুঝতে পারছিস না? আমরা দুজন মানুষ তোকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করছি, আর তুই সেই একই কাজ করে যাচ্ছিস। তুই এটা কেন করলি রে দিদি? তখন নিশা বলে, আরে অদ্ভুত তো, আমি কি করেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। উজি বলে, সত্যি বুঝতে পারছিস না, নাকি না বোঝার চেষ্টা করছিস, কোনটা? এরপরে উজি বলে, আমি টাকাগুলোর ছবি তুলে রেখেছি। যেই টাকাগুলো ব্যাংক থেকে চুরি হয়েছিল সেই টাকার সাথে এইখানে থাকা টাকা সিরিয়াল নাম্বার মিলে গেছে। দিদি, তুই চুরি করেছিস, আবার তুই বড়সড় একটা ব্যাংক ডাকাতি করেছিস, কাকে দিয়ে এই কাজটা করেছিস বল? এরপরে নিশা বলে, শোন, প্রমাণ ছাড়া না কোনো কথা বলবি না, আর আমি এসব কিছুই করিনি, তোর যা ইচ্ছে তাই বলবি নাকি? এসব হলে কিন্তু হবে না উজি। উজি তখন বুঝতে পারে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। তার দিদি যে কত বড় অন্যায় করতে পারে সেটা খুব ভালো মতনই জানতো উজি। এরপরেই অফিসার জিৎ বলে, নিশা, আমি তোমাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করছি, বারবার এটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি তো দেখছি কোনো কথা শুনবারই নয়। এরপর কি হতে চলেছে তুমি বুঝতে পারছো? নিশা বলে, হয়ে গেল তো, আমার প্রতি সমস্ত ভালোবাসা একেবারে উধাও হয়ে গেল। তখন জিৎ বলে, আমি এখনো তোমাকে খুব ভালোবাসি, সেই জন্যই বেশি করে চাই আমার সাথে যেন তুমি থাকো। তুমি যদি অপরাধ করতে থাকো তাহলে তো একটা সময় তুমি অপরাধ দুনিয়াতেই থাকবে, আর তোমার জেলও হয়ে যাবে। তুমি কি আমার সাথে আর সংসার করতে পারবে? আমি উজি এত করে চাইছি, তোমার কি কোনো ফিলিংস নেই? উজি বলে, দিদি একটা কথা তোকে বলে যাই, এরপর যদি আমি প্রমাণ করে দিতে পারি যে এই অন্যায়টা তুই করেছিস তাহলে কিন্তু তোর শাস্তি হবেই। এইবার আমি আর তোকে বাঁচাবো না। এই বলেই চলে যায়। অন্যদিকে
নিশা বলে, ভানু, উজি কিন্তু মনে হচ্ছে সবটা বুঝে ফেলেছে। যাই হোক, টাকাগুলো কোথায় রেখেছিস? ভানু তখন বলে, টাকাগুলো আমি সেফ জায়গায় রেখে দিয়েছি। আমাদের যে স্ক্যামিং সেন্টারটা আছে সেখানে যে ভাঙাচোরা গাড়িটা ছিল ওর মধ্যে রেখে দিয়েছি। উজি এদিকে ভাবে কি করে সব কিছু খুঁজে বার করবে। ব্যাংকের যে সিসিটিভি ফুটেজ ছিল সেটা চেক করবে, নাকি অন্যভাবে নিশাকে ধরার প্ল্যান করবে। অন্যদিকে শোভাদেবী ভাবে, এখনো তো উজি এলো না, কখন গেছে, কখন যে আসবে কে জানে। বলতে বলতে দেখা যায় চলে এসেছে উজি। উজিকে দেখার পর শোভাদেবী বলে, এ কি, তুমি একা আসলে? তোমার দিদি কোথায়? বললে তোমার দিদিকে নিয়ে আসবে, কই আনলে না তো? এরপরেই উজি বলে, আসলে দিদি আসতে চাইলো না। এই বাড়িতে অনেকেই তো চায় না আমার দিদি এই বাড়িতে আসুক। ও বললো যে পরে এক সময় বসে ডেট ঠিক করে নেবে। এর মধ্যে ঐশীও বেরোচ্ছিল। শোভাদেবী বলে, কোথায় যাচ্ছিস তুই এখন আবার? ঐশী বলে, কেন? আমি যাচ্ছি ব্যানার্জি বিল্ডার্সের বিজনেস জয়েন করতে। কারণ আমাদের ভাই, সে তো এখন এখানে নেই। আর আমার না ভাইকে আর কোনোভাবেই সন্দেহ তালিকা থেকে বাদ দিতে ইচ্ছে করে না। ও না জানি আবার কি সমস্ত কাজবাজ করছে। তখনই উজি বলে, তুমি তোমার ভাইকে চেনো না? সে কতদূর কি করতে পারে? তারপরেও এই সমস্ত কথা বলার ঠিক মানেটা কি আমি বুঝতে পারলাম না। এরপরে ঐশী বলে, শোনো, তোমার থেকে না আমি আমার ভাইকে অনেকটাই বেশি চিনি। তুমি এখনো ওকে চিনে উঠতে পারেনি, চিনতে সময় লাগবে। শোভাদেবী অনেকবার করে ঋষিকে ফোন করতে থাকে, কিন্তু ঋষি কোনোভাবেই আর ফোন রিসিভ করে না। তখন শোভাদেবী বলে, শোনো উজি, তোমার সাথে যদি ঋষির কথা হয় ফোনে, ওকে বলো যে ওর মা একটু চিন্তা করছে, মাকেও যেন ফোন ব্যাক করে। এরপর উজি বলে, তুমি একদম চিন্তা করো না, আমার সাথে যদি কখনো ফোনে কথা হয় তাহলে আমি বলে দেব। এরপর ঋষিকে ফোন করতে থাকে উজি নিজেও, কিন্তু ঋষি উজির ফোনটাও ধরে না। আর সেটার জন্য উজির আরো বেশি করে সন্দেহ হতে থাকে যে ঋষি কোনো বিপদে পড়লো কিনা।